বাংলা সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ মাইলফলক নিয়ে আজ কথা বলবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। হ্যাঁ, অবশ্যই। এটা তো শুধু একটা উপন্যাস নয়, একটা যুগের শুরু বলতে পারি। আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো একটু ঘেঁটে দেখব, এর মূল ব্যাপারটা কি, চরিত্রগুলো কেমন, সেই সময়টা, এসব আর কি। ঠিক তাই। সালটা মনে রাখতে হবে ১৮৬৫। বাংলা সাহিত্যে উপন্যাসের ধারণাটাই তখন মানে একদম নতুন। একদমই নতুন। আর এটাকে প্রথম সার্থক বাংলা উপন্যাসও বলা হয়। বঙ্কিমচন্দ্র এখানে গল্প বলার একটা নতুন স্টাইল তৈরি করলেন। চরিত্র, প্লট, ভাষার ব্যবহার সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্যাকেজ, যা আগে ঠিক দেখা যায়নি। তাহলে আজকে আমাদের ফোকাসটা থাকবে এর কাহিনী, চরিত্রগুলো তো বটেই, কিন্তু এর যে ঐতিহাসিক প্রেক্ষাপট আর কেন এটা এত এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করা। অবশ্যই। চলুন তাহলে শুরু করি এর পটভূমি দিয়ে। সময়টা তো বোধহয় সম্রাট আকবরের আমল, তাই না? হ্যাঁ, একদম। তবে ইতিহাসের ওই সাল তারিখের কচকচানির চেয়েও বঙ্কিমচন্দ্র বেশি জোর দিয়েছেন সেই সময়ের আভোটা তৈরি করতে। কাহিনীটা শুরু হচ্ছে ধরুন রাজা মানসিংহের সেনাপতি, তার দত্তক পুত্র জগৎ সিংহ হ্যাঁ, জগৎ সিংহ। আর তার নিজের ছেলে অযোধ্যা সিংহ। হ্যাঁ। এরা উড়িষ্যা থেকে ফিরছেন। আচ্ছা। ফেরার পথে তারা আসছেন বীরভূমের মান্দারণ দুর্গে। আচ্ছা। আর ঘটনাচক্রে সেখানেই গল্পের মূল মোড়টা ঘরে। বুঝলাম। আর প্রধান চরিত্রগুলো, জগৎ সিংহ তো নায়ক আমরা জানি, কিন্তু তার ওই দত্তক পরিচয়টা, ওটা কি কাহিনীর জন্য খুব জরুরি? ওহ, খুবই জরুরি। জগৎ সিংহ অত্যন্ত বীর, কিন্তু তার ওই দত্তক পরিচয়টা তখনকার সামাজিক প্রেক্ষাপটে একটা একটা বাধা তৈরি করে। আচ্ছা। নায়িকা হচ্ছেন তিলোত্তমা, মান্দারণ দুর্গাধিপতি বীরসিংহের মেয়ে। হ্যাঁ। সুন্দরী তো বটেই, কিন্তু তার মধ্যে একটা বেশ দৃঢ়তা আছে। হুম। আর যে চরিত্রটা প্রায় মূল চরিত্রদের থেকেও বেশি আলোচিত হয়, তিনি হলেন আয়েশা। আয়েশা, ঠিক। বিদ্রোহী পাঠান দলপতি ওসমান খাঁর মেয়ে। হ্যাঁ, জগৎ সিংহের প্রতি তার একটা টান ছিল, অথচ তিনি মুসলমান আর জগৎ সিংহ হিন্দু সেনাপতি। এই ব্যাপারটা তো একটা দারুণ নাটকীয় পরিস্থিতি তৈরি করে। ঠিক ধরেছেন। আয়েশার চরিত্রটা শুধু প্রেমের জন্য নয়, তার যে আত্মত্যাগ, তার যে ভেতরের টানাপোড়েন, বঙ্কিমচন্দ্র যেভাবে এঁকেছেন চরিত্রটা, সেটা সেই সময়ের জন্য ছিল একেবারে অভাবনীয়। সত্যি। তিনি জগৎ সিংহকে ভালোবাসেন, কিন্তু যখন বুঝতে পারেন যে জগৎ সিংহ আর তিলোত্তমা আসলে পরস্পরকে চায়, তখন তিনি নিজের সব অনুভূতি, সব আবেগ বিসর্জন দিয়ে তাদের মিলনেই সাহায্য করেন। এখানেই তার মহত্বটা। তাহলে মূল গল্পটা এগোচ্ছে জগৎ সিংহ আর তিলোত্তমার প্রেম, অন্যদিকে জগৎ সিংহের পরিচয় নিয়ে রাজা বীরসিংহের আপত্তি, আবার পাঠানদের সঙ্গে জগৎ সিংহের সংঘাত, এই সব কিছুর টানাপোড়েনের মধ্যে দিয়ে। হ্যাঁ, মোটের ওপর তাই। জগৎ সিংহ একসময় পাঠানদের হাতে বন্দীও হন। সেখানেই আয়েশার সাথে তার পরিচয়টা আরও গভীর হয়। ও। আয়েশা তাকে মুক্ত করতেও সাহায্য করেন। গল্পে অবশ্য আরও অনেক ঘটনা আছে, যেমন ধরুন বিমলার মতো একটা রহস্যময়ী চরিত্র আছে, কিন্তু মূল স্রোতটা এই প্রেম, যুদ্ধ আর আত্মত্যাগের মধ্য দিয়েই এগিয়েছে। আর শেষ পর্যন্ত কি হয়? জগৎ সিংহের আসল পরিচয়টা কি জানা যায়? হ্যাঁ, গল্পের শেষে সেটাই হয়। প্রকাশ পায় যে জগৎ সিংহ আসলে একজন রাজপুত, রাজপুত রাজবংশের সন্তান। আচ্ছা। ফলে তিলোত্তমার সঙ্গে তার বিয়েতে যে সামাজিক বাধাটা ছিল, সেটা কেটে যায়। যাক। ওদিকে পাঠান সেনাপতি ওসমান যুদ্ধে পরাজিত ও নিহত হন। শেষ পর্যন্ত জগৎ সিংহ আর তিলোত্তমার মিলন হয়। কিন্তু কিন্তু আয়েশার যে নিঃসঙ্গতা, সেটা গল্পের শেষে একটা বিষণ্ণ রেশ রেখে যায়। তার মানে এটা শুধু একটা প্রেমের গল্প বা যুদ্ধের কাহিনী নয়। বঙ্কিমচন্দ্র এখানে প্রেম, বীরত্ব, বন্ধুত্ব আর বিশেষ করে ওই ত্যাগের মতো বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়েছেন। অবশ্যই। আয়েশার মাধ্যমে কি হিন্দু মুসলিম সম্পর্কের একটা মানবিক দিকও তিনি দেখাতে চেয়েছেন? কারণ এটা তো বেশ বেশ সংবেদনশীল একটা বিষয়। হ্যাঁ, এটা খুব বিতর্কিত ছিল তখন এবং পরেও। তবে নিঃসন্দেহে তিনি সম্পর্কের জটিলতা আর মানবিকতাকে তুলে ধরতে চেয়েছেন। সবচেয়ে বড় কথা কি জানেন? কি? দুর্গেশনন্দিনী বাংলা গদ্যকে একটা নতুন পথ দেখালো। ওই যে ঐতিহাসিক আবহের সঙ্গে রোম্যান্স আর নাটকীয়তার মিশেল, এইভাবে একটা টানটান গল্প তৈরি করা, যা বাঙালি পাঠক আগে সেভাবে পায়নি। এটাই এর যুগান্তকারী ভূমিকা। বুঝলাম। তাহলে যদি সারসংক্ষেপ করি, এটা প্রথম সার্থক বাংলা উপন্যাস, মোঘল আমলের একটা ঐতিহাসিক পটভূমিতে লেখা দারুণ একটা প্রেমের গল্প, হ্যাঁ, যেখানে জগৎ সিংহ তিলোত্তমার প্রেম যেমন আছে,
তেমনই আছে আয়েশার মতো একটা জটিল নিঃস্বার্থ চরিত্র। আর সব মিলিয়ে বাংলা সাহিত্যে এর একটা পথ প্রদর্শক ভূমিকা। একদম তাই। এই উপন্যাস ইতিহাসকে ব্যবহার করেছে ঠিকই, কিন্তু সেটাকে ছাপিয়ে উঠেছে এর চরিত্রগুলো আর তাদের মানবিক আবেদন। আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা আসছে মাথায়। বলুন। বঙ্কিমচন্দ্র যেভাবে ইতিহাস আর কল্পনাকে মিশিয়ে এই উপন্যাসটা লিখলেন, সেই ধারাটা মানে পরবর্তীকালের বাংলা ঐতিহাসিক উপন্যাসকে কতটা প্রভাবিত করেছিল? কিংবা ধরুন আয়েশার মতো এমন বলিষ্ঠ অথচ ট্র্যাজিক নারী চরিত্র, এই ধরনের চরিত্র কি পরবর্তী লেখকদের জন্য একটা নতুন দিক খুলে দিয়েছিল? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যায়।